মাঝে মধ্যেই শোনা যায় যে কবর থেকে মৃত লাশ জেগে উঠেছে, যে লাশের কারণে পুরো গ্রামে নেমে আসে ভয়ের ছায়া। রাতের বেলায় কোনো ব্যক্তি যদি সেই কবরের পাশ দিয়ে যায় তাহলেই দেখা যেত সেই অভিশপ্ত লাশকে। আর এই মুভির এমন কিছু টুইস্ট যা তোমাদের রাতের ঘুমকেই নষ্ট করে দিবে। একটা ইউনিক হরর সাসপেনশন মুভি। হ্যালো, আমি অনিক, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। গল্পের শুরুতেই আমরা কয়েকজন যুবককে দেখতে পাই যারা একটি মৃত লাশকে খাটিয়াই করে কবরস্থানের উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের সবাইকে দেখেই মনে হচ্ছিল যে গ্রামের বাকিরা হয়তো এই কবরস্থানে যেতে ইচ্ছুক না। এর কিছুক্ষণ পর তাদের মধ্য থেকে একজন সেই কবরে নামে এবং এমন সময় বিদ্যুৎ চমকে বৃষ্টি শুরু হয়ে যায়। অর্থাৎ বিষয়টাকে খুব একটা শুভ বলে মনে হচ্ছিল না। মানে ভয়ানক কিছু ঘটতে চলেছে তাদের আর বুঝতে বাকি রইল না এবং তড়িহড়ি করে তারা লাশটা দাফন করেই সেখান থেকে চলে যায়। এরপর রাতে ঘটে এক ভয়ানক ঘটনা। দেখা যায় সেই কবরস্থানের মধ্য থেকে একটা হাত বাইরে বেরিয়ে এসেছে। এরপর আমাদেরকে ইন্দোনেশিয়ার একটি শহরকে দেখানো হয়, যে শহরের নাম ছিল জারকাটিয়া। আসলে এটা মূলত একটি গ্যারেজ এবং এই গ্যারেজেই কাজ করত একটি ছেলে যার নাম বাহারি। বাহারি এখন গ্যারেজে কাজ করে, কিন্তু আগে সে মাদ্রাসায় লেখাপড়া করত। সে মাদ্রাসার সবচেয়ে মেধাবী ছাত্র ছিল এবং মানুষের চিকিৎসা করত, যেমন জিনে ধরা, ঝাড়ফুঁক ইত্যাদি। ঠিক তখনই সেখানে বাহারির গ্রামের একজন বন্ধুকে আমরা দেখতে পাই যার নাম ছিল হাসান। বাহারি তার বন্ধু হাসানকে দেখে অনেকটাই খুশি হয়। হাসান মূলত এই কারণেই বাহারির কাছে এসেছিল, কারণ তার গাড়িটা ইতিমধ্যেই খারাপ হয়ে গিয়েছে। এরপর বাহারি ও তার বন্ধু হাসান গল্প করতে থাকে। তখন হাসান বাহারিকে জানায় যে আমি তোমাকে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, কারণ গ্রামের অবস্থা এখন খুব খারাপ। এরপর বাহারি হাসানকে প্রশ্ন করে যে গ্রামে আসলে হয়েছেটা কি। এরপর হাসান বাহারিকে জানায় যে তুমি আসলে রত্নাকে চিনো, তার অবস্থা এখন খুব খারাপ। সে গ্রামে ফিরে এসেছে, মনে হয় কোনো খারাপ জিন তার উপরে ভর করেছে। আসলে রত্না ছিল বাহারির খুব কাছের বন্ধু, কিন্তু বন্ধু বললেও ভুল হবে, কারণ রত্নার সাথে বাহারির একটা প্রেমের সম্পর্ক ছিল। আসলে তারা গ্রামের সেই বোর্ডিং মাদ্রাসায় একসাথে লেখাপড়া করত। এর পরবর্তী দৃশ্যে আমরা রত্নাকে দেখতে পাই। দেখে মনে হচ্ছে জীবন থাকা সত্ত্বেও সে একটা মৃত লাশ। কোনো এক অজানা শক্তি তাকে গ্রাস করছে। এদিকে হাসানের গাড়ি সার্ভিসিং এর কাজ প্রায় শেষের দিকে এবং হাসান ফিরে যাবে সেই ভয়ানক গ্রামে। এবং যাওয়ার সময় সে তার বন্ধু বাহারিকে একটা কথাই বলে যায় যে সে যেন তার সাধ্যমতো চেষ্টা করে রত্নাকে সুস্থ করে তুলে। আসলে বাহারি যখন মেগারঙ্গর গ্রামের সেই মাদ্রাসায় লেখাপড়া করত, তখন এক রোগীর জিন রুকিয়া করার সময় তার মৃত্যু হয়। আর এই কারণেই বাহারির জেল পর্যন্ত হয়েছিল। আসলে গ্রামের সবাই মনে করেছিল যে বাহারি সেই লোকটাকে মেরে ফেলেছে এবং এই লোকলজ্জার কারণে বাহারি গ্রাম ছেড়ে এই শহরের একটা গ্যারেজে কাজ করে। রাত তখন বেশ গভীর। দেখা যায় বাহারি কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছিল এবং ঘুমানোর কিছু ঘন্টা পর বাহারি স্বপ্নে দেখতে পেল যে তার মুখের উপরে ঝুলে আছে একটি জরাজীর্ণ ভয়ানক লাশ এবং চোখ খুলতেই সেই লাশটা যেন অদৃশ্য হয়ে যায়। এরপর বাইরে থেকে বাহারি কোনো মেয়ের আর্তনাদ শুনতে পায়। আসলে সেই কান্নার শব্দটা ভেসে আসছিল কোনো একটা ভাঙা গাড়ির মধ্য থেকে। এরপর বাহারি দেখতে পেল যে একটা ভাঙাচোরা গাড়ির ভিতরে বসে আছে একটি মেয়ে এবং এটা কেউ নয়, রত্না নিজেই। সে বাহারির কাছে সাহায্য চাইছে। এরপর বাহারি নিজেই বুঝতে পারল যে গ্রামে গিয়ে রত্নাকে একবার তার দেখে আসা উচিত। সে ওই রাতেই একটি বাস ধরে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু যেতে যেতে রাস্তায় প্রচন্ড যানজট ছিল, কারণ সামনেই হয়েছিল একটা কার অ্যাক্সিডেন্ট। এইভাবেই সারা রাত সারাদিন জার্নি করার পর সন্ধ্যায় বাহারি পৌঁছে যায় সেই অভিশপ্ত গ্রামে। গ্রামে এসে বাহারি প্রথমেই দেখা করে তার বন্ধু হাসানের সাথে এবং বাহারিকে দেখে হাসান তো অনেকটাই খুশি। তার বন্ধুর সাথে কথা শেষ করে বাহারি পৌঁছে যায় বোর্ডিং মাদ্রাসার দিকে। সেখানে আমরা একজন বৃদ্ধাকে দেখতে পাই যার নাম হচ্ছে আবা, কারণ এই আবা ছিল বাহারির ওস্তাদ, তাই সে বাহারিকে অনেক ভালোবাসতো। এরপর বাহারি তার ওস্তাদকে বলে যে বিনা কারণে আমি বছরের পর বছর ধরে জেল খেটেছি এবং আমার জেলে যাওয়ার কথা শুনে আমার মাও মারা গিয়েছে। এরপর থেকে আমি শহরের একটি গ্যারেজে কাজ করি, কিন্তু অনেক বছর পর হঠাৎ করেই হাসান আমার কাছে আসে এবং গ্রামের এই ভয়ানক ঘটনা সম্পর্কে আমাকে খুলে বলে। তাই তো আমি আবার ফিরে এসেছি এই গ্রামে। এই কথা শুনে আবা অনেক খুশি হয়, কারণ সে ভালো করেই জানতো যে বাহারি জিনে ধরা রোগীদের ভালো রোকাইয়া করতে পারত। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে হাসানকে নিয়ে বাহারি চলে যায় রত্নাদের বাড়িতে। তবে বাড়িতে এসে দরজায় নক করতেই রত্নার মা দরজা খুলে দেয়। বাহারিকে দেখে রত্নার মা অনেকটাই খুশি হয়
এবং তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর বাহারি ও হাসানকে তাদের ঘরের ভিতরে ঢুকতে দেখা যায়। তারা একে অপরের সাথে গল্প করছিল। এমন সময় রত্নার রুম থেকে আর্তনাদ ভেসে আসে। দেখা যায় বাহারি রত্নার রুমের দিকে যায় এবং দেখতে পেল তার অবস্থা একদম খারাপ, গায়ে পচন ধরেছে, তবে জীবন থাকা সত্ত্বেও সে যেন একটা মৃত লাশ। রত্নার এমন করুণ অবস্থা দেখে বাহারি রুম থেকে বাইরে বেরিয়ে আসে এবং হাসানকে বলে, আমি পারবো না এই রোগীর চিকিৎসা করতে, কারণ তার অবস্থা এখন খুব খারাপ এবং অদ্ভুতভাবে তার উপর গ্রাস করা হচ্ছে। কিন্তু হাসান তাকে বলে, তুমি একটু চেষ্টা করে দেখতে পারো। এরপর হাসান মন খারাপ করে সেখান থেকে চলে যায়, কিন্তু বাহারি রত্নাদের বাসায় থেকে যায়। এরপর রত্নার মা এসে বাহারিকে বলে, তুমি যে করেই হোক আমার মেয়েকে সুস্থ করে তুলো। রত্নার মায়ের মুখে এমন কথা শুনে বাহারির অনেকটাই মায়া হয়। সে আবারও যায় রত্নার কাছে। সে রত্নার হাত ধরে দেখতে পেল তার গায়ে যেন একটুও মাংস নেই, পুরো শরীরটাই যেন শুকিয়ে গিয়েছে। শুধু তাই নয়, তার সমস্ত গা ভর্তি পোকা। এরপর বাহারি রত্নার মাকে এক বাটি গরম জল আনতে বলে। রত্নার মা যখন গরম জল আনতে যায় তখন বাহারি রত্নাকে ঝাড়ফুঁক করতে থাকে। সে যখনই কোরআনের পবিত্র আয়াত পাঠ করছিল তখনই বাইরে যেন ঝড় উঠে এসেছে। কোনো এক অজানা শক্তি যেন বাহারিকে থামতে বলছে। এমন সময় ঘরের সমস্ত লাইট নিভে যায় এবং নেমে আসে ভয়ের এক ছায়া। এরপর বাহারি কুপিপাতি আনতে বাইরে চলে যায়। যখন তারা ঘরের ভিতরে আসে দেখতে পেল ঘরের ভিতরে রত্না নেই। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারা দুজনে মিলে রত্নাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তারা রত্নাকে খুঁজে পাচ্ছিল না। এমন সময় বাহারি রত্নাকে বাইরে দেখতে পেল। সে বাইরে এসে রত্নাকে খুঁজতে থাকে এবং দেখতে পারে রত্না তাদের ঘরের চালের উপরে বসে আছে। এটা দেখে বাহারি যেন নিজের কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছিল, কারণ যে লোকটা উঠে পর্যন্ত দাঁড়াতে পারছিল না সে কিভাবে নির্ভয়ে ঘরের চালের উপরে উঠে বসে থাকতে পারে। এরপর রত্না হঠাৎ করেই এসে তার মায়ের গলা চেপে ধরে। এমন সময় বাহারি কোরআনের পবিত্র আয়াত পাঠ করতে থাকে, কিন্তু কোনোভাবেই সেই ভয়ানক জিনটা রত্নার হাত থেকে ছাড়ানো যাচ্ছিল না। এমন সময় সে বাহারিকেও মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু কোরআনের পবিত্র আয়াত পাঠ করায় সে ধীরে ধীরে তার শক্তি হারিয়ে ফেলে এবং এর কিছু সময় পর রত্না সেখানেই মারা যায়। মেয়ের এমন মৃত্যুতে রত্নার মা যেন কান্নায় ভেঙে পড়েছিল। এরপর আমরা কবরস্থানের সেই দৃশ্যটা দেখতে পাই, যে গ্রামের কয়েকজন যুবক মিলে রত্নার লাশটা কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু যাওয়ার পথে তাদেরকে বাধা দেওয়া হয়। আসলে এই লোকটার নাম ছিল বোরহান। এরপর বোরহান সবাইকে বলে, একজন খারাপ দুশ্চরিত্রার লাশ আমরা গ্রামের কবরস্থানে দাফন করতে দিব না। আসলে এখান থেকেই আমরা রত্নার অতীত কেমন ছিল এটা জানতে পারি, যে সে কেন এই কঠিন রোগে আক্রান্ত হলো। এরপর বাহারি তার সাথে তর্কতর্কি না করে কবরস্থানে চলে আসে। যখন তারা রত্নাকে দাফন করতে যাবে এমন সময় বিদ্যুৎ চমকে বৃষ্টি শুরু হয়ে যায়। হয়তো তার পাপের বোঝাটা এতটাই ভারী ছিল যে কবরে ঠাঁই পেতে চাচ্ছিল না তার মৃতদেহ। এরপর রাতের বেলায় সেই গ্রামের এক দম্পতিকে দেখা যায় এবং তার স্ত্রী ছিল গর্ভবতী। সে তার স্বামীকে বলে সে এক্ষুনি কাঁচা আম খেতে চায়। একথা শুনে হাবিব চলে যায় জঙ্গলে আম পাড়তে। হাবিব যখন জঙ্গলে আম পাড়তে যায় তখন তার স্ত্রী কুয়া থেকে এক বালতি জল তুলে আনে, কিন্তু সে যখনই কুয়ার মধ্য থেকে বালতিটা উপরে তুলে আনে দেখা যায় বালতির ভিতরে একটা সাপ উঠে এসেছে। আর এই দৃশ্যটা দেখে মহিলা ভয় পেয়ে নিচে পড়ে যায়, কিন্তু মহিলাটা যেহেতু প্রেগনেন্ট ছিল তাই এইভাবে নিচে পড়ে যাওয়ায় তার বাচ্চার অনেক ক্ষতি হয়ে যায়। এরপর মহিলাটা তার পিছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে যখনই পিছনে তাকায় দেখতে পেল এটা আর কেউ নয়, রত্না নিজেই। আর এই দৃশ্যটা দেখে মহিলা সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা কবরস্থানের একটা দৃশ্য দেখতে পাই, সেখানে রত্নার কবর খোঁড়া এবং কে যেন রত্নার কবরটা খুঁড়ে লাশটা বাইরে বের করে এনেছে। পরের দিন সকালে হাবিবকে দেখা যায়, সে যেন কান্নায় ভেঙে পড়েছে। এরপর আমরা সেখানে দানানকে দেখতে পাই এবং হাবিব দানানকে জানায় যে কাল রাতে আমার স্ত্রীর পেট থেকে মৃত বাচ্চার জন্ম হয়েছে। একথা শুনে দানাং হাবিবকে জানায় যে যেদিন থেকে বাহারি এই গ্রামে এসেছে সেদিন থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা এখানে ঘটে চলেছে। এরপর আমরা বাহারিকে আর হাসানকে একসাথে কথা বলতে দেখি। তখন হাসান রত্নার বিষয়ে সমস্ত কথা বাহারিকে বলতে থাকে, যে বাহারি যখন গ্রাম ছেড়ে শহরে চলে যায় তখন রত্নার বাবা অভাব অনটনে পড়ে আত্মহত্যা করে। এরপর রত্না চলে যায় শহরে এবং প্রচুর টাকা ইনকাম করতে শুরু করে। রত্নার বিষয়ে এইসব খবর শুনে হাসান ও বাহারি বোরহানের বাড়িতে চলে আসে। এরপর বোরহান রত্নার বিষয়ে সমস্ত ঘটনা তাদেরকে জানায়, যে রত্না আসলে শহরের একটা নাইট ক্লাবে কাজ করত এবং তার আয়ের একমাত্র উৎস ছিল তার দেহ।
আর বোরহান ও রত্নাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা নিত। এরপর রাতে ঘটে এক ভয়ানক ঘটনা। বোরহান রাতে তার ঘরের ভিতরে বসেছিল এবং কে যেন বাইরে থেকে তার নাম ধরে ডাকতে থাকে। এরপর বোরহান হাঁটতে হাঁটতে তাদের বাড়ির পিছনে থাকা সেই জঙ্গলে চলে আসে এবং বোরহান দেখতে পেল তার পিছনে রত্না দাঁড়িয়ে আছে এবং তার মুখ থেকে বেরিয়ে এসেছে একটি ভয়ানক সাপ। এটা দেখে বোরহান সেখান থেকে বাড়িতে চলে আসে এবং ঠিক তখনই সেই জঙ্গলের রাস্তা দিয়ে আমরা দানাংকে আসতে দেখি। দানাং দেখলো তার মোটর সাইকেলের লুকিং গ্লাসে রত্নাকে দেখা যায়। এটা দেখে দানাং কোনোভাবে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে চলে আসে। আর অন্যদিকে বোরহান ভয় পেয়ে ঘরের ভিতরে একা একা বসেছিল। এরপর তার স্ত্রী চলে আসে এবং তারা শুয়ে পড়ে, কিন্তু এটা তার স্ত্রী নয়, ছিল রত্নারূপী কোনো এক পিশাচ। অন্যদিকে বোরহানের স্ত্রী রান্না করছিল। রান্না শেষ করে ঘরে যেতেই সে বোরহানের ঝুলন্ত লাশ দেখতে পায়, যেন কোনো এক ভয়ঙ্কর পিশাচ তার স্বামীকে মেরে এইভাবে ঝুলিয়ে রেখেছে। আসলে বোরহান কিন্তু ভালো মানুষ ছিল না। রত্নার এই মৃত্যুর পিছনে বোরহান জড়িত। এরপর সমস্ত গ্রামে জানাজানি হয়ে যায় যে বোরহান মারা গিয়েছে। আর এই কথা শুনে হাবিব ও দানাং খুব ভয় পেয়ে যায়, কারণ বোরহানের মতো তারাও জড়িত। এরপর রাতের বেলায় মাদ্রাসার একজন ছাত্র ওযু করছিল এবং ওযু শেষ করে পিছনে তাকাতেই সে কিছু একটা দেখে ভয়ানক চিৎকার করে ওঠে। বাইরে থেকে এমন করুণ চিৎকার শুনে বাহারি সেখানে চলে আসে এবং দেখতে পাই সেই ছেলেটার অবস্থা একদম খারাপ। সে যেন পাগলের মতো আচরণ করছে। এরপর বাহারি তাকে ঝাড়ফুঁক করতে থাকে এবং সবাই মিলে একসাথে দোয়া পড়তে থাকে এবং তখনই খারাপ শক্তির প্রভাবটা কেটে যায়। এমন সময় খবর আসে যে উস্তাদ আবহার অবস্থা খুব খারাপ এবং সে মারা গিয়েছে। এদিকে ওস্তাদের এমন মৃত্যুর খবরে বাহারি অনেকটাই ভেঙে পড়ে। এরপর সকালে ওস্তাদ আবহার জানাজা শেষ হয়। ঠিক তখনই হাবিব, আসিফ ও দানাং সহ কিছু খারাপ ছেলেরা এসে বাহারিকে ডাক দেয় এবং বলে, তুমি এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যাও, না হলে তোমার অবস্থা আমরা খারাপ করে দিব। এরপর দেখা যায় বাহারি সেই গ্রাম থেকে চলে যায়। এদিকে সন্ধ্যা নেমে এসেছে এবং কবরস্থানে আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে আসলে রত্নার কবর দেখতেই এখানে এসেছিল। সে যখনই রত্নার কবরের দিকে তাকায় তখনই সে ভয়ে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়, কারণ রত্নার পচে যাওয়া অর্ধেক দেহটা যেন কবর থেকে বাইরে বের হয়ে এসেছিল। ওইদিকে দেখা যায় বাহারি বাসের ভিতর বসেছিল এবং তার সাথে সেই মেয়েটিকেও আমরা দেখতে পাই। বাসের মধ্যে বসে বসে ওই মেয়েটি তখন কান্না করছিল। তখন মেয়েটির কান্না দেখে বাহারি তাকে জিজ্ঞাসা করে যে আপনি কান্না কেন করছেন। তখন মেয়েটি বাহারিকে জানায়, আমি যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত গ্রাম ছেড়ে চলে যেতে চাই। আসলে এই গ্রামের লোকজন একদম ভালো না, তারা আমার বন্ধুর লাশটাকেও ভালোভাবে কবর দেয়নি। এটা শুনে বাহারি ওই মেয়েকে প্রশ্ন করে যে আপনার বন্ধুর নাম কি। তখন ওই মেয়েটি বাহারিকে জানায় তার বন্ধুর নাম রত্না এবং ওই মেয়েটির মাধ্যমে সে রত্নার বিষয়ে আরো অনেক গোপন তথ্য জানতে পারে। এরপর বাহারি শহরে না গিয়ে আবারও গ্রামে ফিরে আসে এবং গ্রামে ফিরে এসে বাহারি ও হাসান চলে যায় দানাংয়ের বাড়িতে। এরপর ঘরে ঢুকে বাহারি তো অবাক হয়ে যায়, কারণ কালো জাদু করার মতো সমস্ত কিছুই ছিল দানাংয়ের বাড়িতে। এরপর বাহারির আর বুঝতে বাকি রইল না যে দানাং রত্নার উপরে কালো জাদু করেছিল এবং তখনই হঠাৎ পিছন থেকে বাহারির মাথায় আঘাত করে দানাং। এতে জ্ঞান হারিয়ে বাহারি পড়ে যায়। এরপর বাহারিকে হত্যা করার জন্য দানাং ছুরি বার করে, কিন্তু দেখা যায় বাহারি জ্ঞান ফিরে আসে। এরপর দানাং বাহারিকে আর মারতে পারে না। তখন বাহারি দানাংয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সকালে সবাইকে আমরা কবরস্থানে দেখতে পাই এবং এখানে সবাই এসেছে রত্নার কাছে ক্ষমা চাইতে এবং নতুন করে রত্নার লাশটা আবারও কবর দেয়া হয়। সকল কাজ শেষ করে বাহারি সেই মাদ্রাসার সামনেই দাঁড়িয়েছিল। তখন দুইজন পুলিশ অফিসার এসে হাসানের বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে। বাহারি তখন পুলিশকে জিজ্ঞাসা করে যে আসলে হয়েছেটা কি। এরপর পুলিশ অফিসার এমন কিছু কথা বলে যেটা শুনে বাহারি তো পুরাই অবাক হয়ে যায়। ওই পুলিশ অফিসার বাহারিকে জানায় যে কয়েকদিন আগে একটা কার অ্যাক্সিডেন্টে হাসানের মৃত্যু হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে সে বাহারি যখন বাসে করে গ্রামে আসছিল তখন রাস্তায় একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং এটাই ছিল হাসানের গাড়ি এবং তার মৃত লাশ। এবং এতদিন ধরে বাহারির সাথে যে হাসান গ্রামে ঘুরে বেড়াতো এটা হয়তো তার আত্মা এবং এই হাসানকে শুধু বাহারি দেখতে পেত। মুভির একদম শেষ পর্যায়ে আমরা দেখতে পাই যে মাদ্রাসার প্রধান ওস্তাদ হিসেবে বাহারি এখন দায়িত্ব পালন করছে এবং এখানেই শেষ হয় আমাদের আজকের মুভিটা। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং তোমাদের পছন্দের কোনো মুভি থাকলে সেটা কমেন্ট করে জানাও, আমি সেটাও এক্সপ্লেইন করে দিব।